আমারও তো কান্না পায়, আমার দুঃখ হয়, আমার আরও রাগ হয়, আমারও মন খারাপ, নানা রকম যা যা মানুষের হয় তাইতেই আমারও হয়। পরি বলে তো আসলে পরিদের মতো জীবনযাপন না, আমার তো মানুষের মতোই জীবনযাপন। সো আমার যেটা হয়, আমি বাঁচতে খুব ভালোবাসি, আমার জীবনটাকে অনেক বেশি ভালোবাসি আমি। বলানো বলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন এমন একজন তারা, যে জ্বলজ্বল করে, রাতের অন্ধকারও জ্বলে, দিনের আলো জ্বলে, রূপালী পর্দা কাঁপিয়ে, ওটিটি প্ল্যাটফর্ম দাপিয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে সকলের প্রিয় মুখ পরিমণি। স্বাগত জানাই। তোমার নানা যতটুকু জানে, তোমার নানু এই নামটি দিয়েছিল পরি বিবি। বিবি বিবি নাই, পরিমণি হয়েছে। বিবিটা আস্তে আস্তে হারিয়ে গেল। আসলে নানু দিয়ে নানি দিয়েছে, আমি নানি বলি। হ্যাঁ, পরি বিবির পরিমণি হয়ে গেল। ফেসবুকে একটা মনিটা তো কোনো নাম না, মানে ফেসবুকে হয়তো পরিমণি, হ্যাঁ ওই সময় ফেসবুকে এন্ট্রি করেছিলাম পরিমণি নামে। সো যখন প্রথম পত্রিকার মধ্যে আমার একটা বড় করে ছবি আসলো, কোনো একটা শ্যুটের, ড্রেসের একটা শ্যুট ছিল কোনো একটা হাউসের, তো ওইখানে আমার নাম আসে পরিমণি। তো আমি সকালবেলা ফোন দিলাম, ভাইয়া নামটা একটু চেঞ্জ করে দেওয়া যায়। তো আমি আবার চিন্তা করি, আমি এটা কী বললাম, মানে এটা তো ছাপা হয়ে গেছে, এটা আমার হাতে, নামটা কীভাবে চেঞ্জ করবো। সো ওই থেকে বলছে না, নামটা তো অনেক সুন্দর, আমরা সবাই বসি, নামটা আসলে মনে হয়েছে যেভাবেই তোমাকে না জিজ্ঞেস করি, এটা যেহেতু ফেসবুকে তখন শুরু থেকেই আমার কেমন জানি সবাই একটু ফলো টলো করতো, সো ওই নামটাই দিয়ে দিল। তুমি 2015 সালে তোমার সিনেমা শুরু হলো। এর আগে তুমি নাটকে কাজ করেছিলে, ফটোশ্যুট করেছো, আস্তে আস্তে অভিজ্ঞতা অনেক বেড়েছে। আমি তোমাকে শুরুতে একটা প্রশ্ন করি। আয়ুব বাচ্চুর একটি গানের লাইন আছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর। তোমার ক্ষেত্রে জিজ্ঞেস করি, তুমি কি আসলে প্রেমে পড়ো না, মানুষ তোমার উপর পড়ে? হ্যাঁ, এবং আমি পিছে যাই। একটা জিনিস আমি দেখলাম যে তোমার জীবনে, মানে যদি দেখি যে বিভিন্ন পেশাজীবী থাকে না, নায়িকাদের সাথে সাধারণত প্রেম হয় নায়কদের। না, হ্যাঁ, আমার নায়কদের সাথে প্রেম হয় নাই, একটা হয়েছিল, বিয়ে বাচ্চা করে আবার শেষ। হ্যাঁ, শেষ। কিন্তু বিভিন্ন মানুষ তোমাকে দেখলেই তোমার প্রেমে পড়ে। তুমিও কি তাদের প্রেম দ্রুত রিসিভ করো নাকি না একটু সময় নাও, ভাবো? আমি সময়টা বুঝি না, মানে প্রেম উপরে পড়লে আমি জাস্ট পিছিয়ে যাই। পরে কি তোমার অনুশোচনা হয় যে না, এটা ভুল হয়েছে? না, পিছনের ফেলে আসা দিনগুলোর কথা কি আর কখনো মনে হয় তোমার যে না, ওইটা সঠিক ছিল না কি ভুল ছিল, ভাবতে চাও না? কোনো সঠিক ভুল আসলে আমি ওইভাবে, জীবনটা আসলে একটা এমন একটা জার্নি, যদি আমরা আসলে জেনে যাইতাম যে আমার আসলে, যে তোমরা আসলে বুঝতাম যে আমরা কি করতে চাই, তাহলে কি জীবনটা এমন হতো, কত সাজানো গোছানো থাকতো, কোনো ভুল থাকতো না, বাধা থাকতো না, আমরা সহজ করে এগিয়ে নিয়ে যেতে পারতাম। মানে আমি কি জানি ভাবতাম আমাকে নিয়ে, আমি কোথায় দেখতে চাই, আসলে কোরকম হয় না। তো সব কিছু মিলিয়ে জীবন, এবং আমি আলহামদুলিল্লাহ কোনো কিছু নিয়ে আমার রিগ্রেট নাই জীবনে, কোনো আফসোস নাই। মানে যা কিছু করার পরেই দেখেন, এত কিছু হয়ে যাওয়ার পরে তো আমি রয়ে গেলাম। মানে আমি তো আসলে মরে যাইনি, আমার তো পাগল টাগল হয়ে যাওয়ার কথা ছিল। মানে আমি 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 জানি না, সবাই আমাকে এত স্ট্রং বলে যে আচ্ছা ঠিক আছে, অনেক কিছু ঘটে গেছে, যে আরও 10 জন মানুষ এভাবে নিতে পারতো না হয়তো এভাবে, কিন্তু আমি নিয়েছি সহজভাবে, কারণ আমি জীবনকে অনেক সহজ করে দেখি। মানে এত ক্রিটিক্যাল জীবনযাপন আমি ওরকমভাবে চিন্তাই করি না। কিন্তু এই শক্তির উৎস কি আমাকে একটু বলবা? মানে আমি অ্যাটলিস্ট তোমাকে যতদিন থেকে চিনি, অনেক নায়িকাকে দেখেছি, অনেক সামান্য কিছুতে অনেকে ভেঙে পড়ে, কিন্তু আমি তোমাকে দেখেছি তুমি ভেঙে পড়লো, তুমি একবারে পড়ে যাও না, তারপর তুমি আবার সেই আগের মতোই। আমি তো একটা মানুষ, তো আমারও সাধারণ মানুষের মতোই, আমি ওরকমই, মানে আমারও তো কান্না পায়, আমার দুঃখ হয়, আমার আরও রাগ হয়, আমারও মন খারাপ, নানা রকম যা যা মানুষের হয় তাইতেই আমারও হয়। পরি বলে তো আসলে পরিদের মতো জীবনযাপন না, আমার তো মানুষের মতোই জীবনযাপন। সো আমার যেটা হয়, আমি বাঁচতে খুব ভালোবাসি, আমার জীবনটাকে অনেক বেশি ভালোবাসি আমি। সো যে জীবন ভালোবাসে সে আসলে, তার তো আসলে এগিয়ে যেতে হবে না, মানে এক জায়গায় দুমড়ে মুচড়ে পড়ে থাকার কোনো মানে হয় না। তোমার সহকর্মীরা আমাকে বলছিল এক সময় যে তোমার কি মনে হয়, আমি তোমাকে দিয়ে জিজ্ঞেস করি, যে পরীকে দেখে যে কোনো ছেলে
মানে আকর্ষিত হয় পরীকে দেখাতেই নাকি পরীর সাথে কথা বলার পর, কোনটা কি মনে করো তুমি? আমি সবার সাথে কথা বলতে পারি না, আমার কথা বলার একটা জোন আছে আলাদা। মানে আমি 2-4 মিনিটের মধ্যে বুঝে যাই যে তার সাথে আমার আসলে 1 ঘন্টা আড্ডা দেওয়ার মতো মানে ওরকম জায়গাটা কি আসলে আছে নাকি নাই। আমার যেখানে জমবে না আমি ওখানে থাকি না। সো আমার সাথে আড্ডা আমার হতে পারে যে আমার ড্রাইভারের সাথে আমি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলছি, ও আমার বন্ধু। আবার আমার বাচ্চার ন্যানিরা, ওরা আমার সাথে আড্ডা দেয়, ওরা আমার ফ্রেন্ড। মানে আছে না, মানে আমার আড্ডা মারার জোনটা লাগে আসলে। আমি হুটহাট করেই অনেক বড় মানুষের সাথে বসে বসে মানে দেখতে মানে নামে অনেক বড়, কিন্তু আমার সাথে জমতেছে না, সো ওখানে আমি নাই। আচ্ছা, তুমি তো এমনি ধরো ওই যে বললাম যে আমিও মানুষ, আমিও কষ্ট পাই, রাগ হয়, খুব বেশি দুঃখ পেলে কি করলে তোমার সেই কষ্টগুলো দূর হয়? কান্না করলে নাকি খুব আড্ডাবাজি করলে? না, এটা ন্যাচারালি মানে হয় না, আপনি সময় যখন দিবেন, সময় আসলে সব কিছু আসলে হিল করে দেয় একটা সময়। সো আমি সময়ের উপর ছেড়ে দিই, আমি নিজে অনেক ভালো থাকার ট্রাই করি, মেডিটেশন, ঠিকঠাক মতো ফুডটা আসলে মানে হয় না, না খেয়ে থেকে আরও দুঃখ হয় কিন্তু, হ্যাঁ দেখবেন। সো আমি এটা পারি না, খুবই নর্মাল লাইফ লিড করার ট্রাই করি তখন। আমি খুব নিজেকে মনে হয় যে আমি যতটুকু টাইম আসলে এই দুঃখটার পিছনে দেবো, বা স্যাড গান শুনে, আমার দুঃখ হলে আমি পুরো পার্টি গান শুনি। তাই নি? হ্যাঁ, মানে মাস্তি করো ওই সময়? মাস্তিটা আসলে ওরকম না, মানে নিজেকে নিজে আসলে আমার পাশে তো ওরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত দিয়ে 2 মিনিট সান্ত্বনা দেবে যে প্লিজ কেঁদো না। ওই কান্নাটা আমার নিজেই বন্ধ করতে হয়, প্লিজ কেঁদো না, ওটা আমার নিজেই বলতে হয়। সো আমি কতক্ষণ কাঁদবো? আমার তো 2টো ছোট ছোট এখন বাচ্চা, সো এখন তো লাইফটা অন্যরকম, মানে বিউটিফুল লাইফ, মানে ও মাই গড, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কথা যে কেউ কাঁধে হাত রেখে বলে না যে কেউ কেঁদো না, অন্তত মনে হবে। কিন্তু তোমার ছোট ছোট 2টো বাচ্চা, হয়তো সন্তানদেরকে আরো বড় করে তুলবে তোমার একটা স্বপ্ন আছে। কিন্তু আমি একটা জিনিস বলি, মানুষ তো জীবনে আসলে একা এক সময় বাঁচতে পারে না। তোমার তো ইচ্ছা করে তুমি সঙ্গীর কথা বলছেন না, আমি বলছি যে তুমি কি ধরো চাও না কোনো এক পরন্ত বিকেলে বারান্দায় বসে? বহুত চাইতাম, মানে এখন বিশ্বাস করেন টাইম নাই, কখন সকাল, কখন বিকাল, কখন রাত, আমি কিচ্ছু জানি না। আমার বাচ্চাদের পিছনে ছুটতে ছুটতে আমার এসব নিয়ে আসলে মানে এগুলো যে চিন্তা করবো আমার কাছে অনেক ড্রিমই লাগে, যে সিরিয়াসলি লাইফটা আসলে এভাবে আমি ভাবতাম কখনো কখনো। তো এই সময়টা নাই, আমি জানি না, হয়তো ওরা বড়টারও হয়ে যাবে, তারপর আমার মনে হবে আমি কারোর সাথে একটু কফি খেলাম, আমি জানি না, ওই সময়টা আমি জানি না, বাট এটা আমি ছেড়ে দিলাম। না, তুমি মাঝে মধ্যে ফেসবুকে মানে প্রেম নিয়ে আসলে এগুলো নিয়ে এখন ফেসবুকে তোমার প্রায় 1 কোটির উপর ফলোয়ার। ফেসবুকে তুমি যেভাবে মাঝে মধ্যে মানুষকে, ফলোয়ারদেরকে সহ সবাইকে যেভাবে তুমি চমকে দাও, সেই কয়েকদিন আগে তুমি একটি হাতের উপর একটা হাত রেখে এই যে কাজটি করলে, মানুষ অনেকে কংগ্রেচুলেশন করছে, তুমি নতুন আবার সম্পর্কে জড়াচ্ছ, এবং তার ঠিক 24 ঘন্টা পার হতে না হতে পরে তুমি এটা দেখালা যে এটা আসলে তুমি কোনো একটা শুটে ফান করেছো, এই যে প্র্যাঙ্ক করছো। এই যে কিন্তু মানুষ এখনো কিভাবে সিরিয়াস হয় আমার রিলেশনশিপ নিয়ে, এটা আমার খুব দেখার ইচ্ছে ছিল। সিরিয়াস হওয়াটা কি স্বাভাবিক না? কেন? আমি তো সবাইকে একদম কমিটেড সবার সাথে, যে দেখেন আমার জীবনে আর প্রেম টেম হবে না, মানে আমি প্রেম টেম হবে না ওইটা আমি বলি নাই, যে লাইক প্রেম টেম নিয়ে আমি ভাবিই না, হবে কিভাবে? বিয়ে করবা না? তুমি এভাবেই এটা পণ করেছো? লিখিত না আমার থেকে, মানে ধরে রাখতে পারবে এই পণটা? হ্যাঁ, নাকি আবার হঠাৎ করে ঝোঁকের বসে কোনো একদিন বলবে কিন্তু আমি খুব শক পাবো ভাই, যে আমি যখন এটা দিলাম সবাই এমন হচ্ছে যে হ্যাঁ অনেকদিন পর, কনগ্রেচুলেশন, ঠিক আছে, একটা লম্বা বিরতির পরে, তো আমাকে নিয়ে সবারই ফ্রাস্ট্রেশনটা কেন? আমি যদি আসলে কাউকে এখন বিয়েও করি তাতে কি সমস্যা? না, সমস্যা নাই, তোমার আমি না দেখছি, অসংখ্য ভক্তকুলের একটা আগ্রহ আছে না? আমাদের মিডিয়ার লোকজনই, আপনার সেক্টরের লোকজনই লিখছে আমাকে, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের তো জলে কেন, কি সমস্যা আমি বিয়ে করলে? কেন, অনেকে তো তোমাকে চিন্তাও করতে পারে যে তোমাকে দেখে, সেও তো যে চাপ জলে বা যে আগ্রহতে, সে তোমাকে হয়তো প্রপোজ করতে সাহস পাচ্ছে না। আমার মনে হয় আমার বিয়ে টিয়ে নিয়ে মানে হয় না, যে বলছে সে আসলে তোমাকে প্রপোজ করার সাহস পাচ্ছে না, হয়তো এই জন্যই তোমাকে নিয়ে বিনিয়ে জিজ্ঞেস করছে, বা ওই সময় মানে আচমকা বলে ফেলে। উনি ম্যারিড, যারা যে কমেন্ট ডাউন করছে সবাই ম্যারিটেড, মানে বুদ্ধিমান লোকজন, মানে অনেক বড় লোকজন, তারাও এরকম করে যখন বলে আমার অনেক স্যাড লাগে। সো আমি আসলে যদি বিয়ে করি তো করতে পারি না বিয়ে, তো খুব নর্মাল থিং। আমি একটা মানে কি বলে
মানে আমি ডেফিনেটলি বিয়ে করতে পারি, কিন্তু আমি করব না, মানে আমার হচ্ছে না, আমি চিন্তাই আসে না। এইটা তো আমার ব্যাপার, কিন্তু আমি করলে কি সমস্যা? হ্যাঁ, আমারও এইটাই তাদের কি প্রশ্ন। সমস্যা? আমার না, আবার এইটাও প্রশ্ন, বিয়েটা মানে ধরো সংসার জীবন যদি করবা না, সেটা তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আসলে করতে চাও না কেন? মানে তোমার কি আসলে বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে? না, somehow মনে হয় আমার সাথে মানে হয় না জিনিসটা, কেন জানি। মানে আমি আমার 2 বাচ্চা নিয়ে অনেক সুন্দর জীবনযাপন করতেছি। আমার মনে হয় এটা কন্টিনিউয়াসলি আমার জীবনে সুখ শান্তি আসলে ঠিকঠাক মতো, আমার মাথা অনেক ঠান্ডা থাকে, আমি অনেক নাইস সুন্দর সুন্দর দারুণ দারুণ কাজ সবাইকে করে দেখাচ্ছি না। আমার তো এটাই চ্যালেঞ্জ ছিল যে আমি 2 বাচ্চার সামনে সুন্দর করে কাজ করব, এটা আমি পারবো কাজটা করতে। এবং কাজে কিন্তু সুন্দর মতো ডেডিকেশন দিয়েই কাজটা করছি, সবাই পছন্দ করছে, আমার কাজের অ্যাপ্রিসিয়েটটা করছে। সো এক জীবনে আসলে অনেক কিছু চাওয়ার, অনেক কিছু চাই না, গ্যাঞ্জাম লেগে যায় আমার। তোমার কি মনে হয় যে তোমার জীবনে তুমি যাকেই ভালোবেসেছো বা যাকে বিয়ে করেছো, তারা আসলে তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে বা তোমার মতের সাথে মিল হয়নি? প্রত্যেকের সাথে তোমার কি এরকম? ওয়ার্ক করে নাই। এখন তো জীবনে অনেক অপশন থাকে না মানুষের। সো মানে কি বলবো, মানে এখন কাউকে ব্লেম করতে চাই না, হয় না, সব দোষ আমার পৃথিবীর। সবাই ভালো থাকুক, সব দোষ আমার। এক্সদের সাথে দেখা হয় না কখনো? আচ্ছা, দেখা হলে কি করো তুমি? ভুলে যাই যে এর সাথে প্রেম করছিলাম। কথা হয়? হ্যাঁ, অবলীলায় কথা বলো নাকি না শুধু নর্মাল থিং? তুমি স্বাভাবিক কোয়ার্টিস্ট বা মানে একজন পরিচিত বন্ধু? এই সাবজেক্টটা বাদ। আচ্ছা, ঠিক আছে। সর্বশেষ হঠাৎ করে তোমার দুটো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশ একটা আওয়াজ উঠে। একটা হচ্ছে তোমার এই মানে হাত ধরে আংটি পরা, এটা খুবই যার কথা আমিও খুব মানে অবাক হয়েছি, এবং তখন ভাবলাম যে তাহলে নতুন কি, এবং আমার অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম হাতটা কার, মানে চেনেন কি চেনেন? মানে হ্যাঁ, মানে এটা চেনা কঠিন, মানে আংটি, একটা আংটি ছিল, সেটা কার, মানে মিডিয়ার কারো কিনা, যাই হোক। আরেকটা হচ্ছে যে হঠাৎ করে মানে তুমি গিয়েছিলে তোমার নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকী করতে, ঠিক সেই সময় একটা দুঃখজনক সংবাদ আসলো যে তোমার খালাতো ভাই ইসমাইল মারা গেছে মোটরসাইকেলে। চাচাতো ভাই। এবং একই সাথে আসলো যে তোমার প্রথম স্বামী, এটাই করা হলো, এবং তুমি একটা সুন্দর স্টেটমেন্ট দিয়েছিলে। পরে আসলে কি তোমার সাথে তাদের কি মানে ফ্রেন্ডশিপ রিলেশন ছিল নাকি বিয়ের কথা? আপনি আমার একটা কথার উত্তর দিবেন? হ্যাঁ, প্লিজ। মানে এই যে ধরেন একটা হেডলাইন হলো যে প্রথম স্বামী, তো আমি কি আরো 4 জন নিয়ে ঘর করতেছি? এক্স্যাক্টলি। তাহলে এই কথাটা কিভাবে আসবে? আমরা যদি মানুষকে, সাধারণ মানুষকে একটা মানে আমাদের কথার মধ্যে, লাইনটার মধ্যে যদি ভুল থাকে, তো আমি তো আরো 2 জন নিয়ে সংসার করতেছি না যে একজন মরে গেছে। সো আসবে কোত্থেকে? এই লাইনটা কেন আসলো? প্রাক্তনও তো লিখতে পারতো। প্রাক্তন, রাইট। তো এটাও তো লেখে নাই। যেখানে ভুল ইনফরমেশন দিয়ে তুমি ভুল জিনিস চাপায় দাও, সেটা আমার ক্লিয়ার করার দরকারই নাই। মানে যা ইচ্ছে তাই করুক। কারণ মৃত্যু জিনিসটা নিয়ে মানে এমনভাবে আমি অনেক দুঃখ পেয়েছি কিন্তু, হ্যাঁ। কারণ দেখেন, প্রত্যেকটা ফ্যামিলিতেই হয় না যে আপনার বিয়োগের দুঃখটা কিন্তু আছে। আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কেউ কাউকে আপনি এক পলক দেখেছেন। এখানে সেটের মধ্যে এতগুলো লোকজন, আজকে কাজ করতে এসেছি, মানে এখানে 1 ঘন্টা আমি থাকলাম, এরপরে শুনলাম যে পরের দিন এসে আল্লাহ না করুক, মানে আমরা তো কেউ আসলে মৃত্যুটা চাই না ওইভাবে, তো কিন্তু এটা তো সত্যি, কারো সবাই চলে যেতে হবে, কিন্তু একজন দেখলাম যে আসলে নেই, তো আমার ওই আফসোসটা লাগবে না, ওই দুঃখটা লাগবে না? খুবই স্বাভাবিক। আমি কাউকে একদিন দেখলে আমার কষ্টটা হবে, যা মানুষটা নেই। মানে একটা মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে তুমি আরেকটা মৃত্যুর খবর শুনছো। হ্যাঁ, তো কেন ভুলে যায় তারা? আমিও তো একটা মানুষ, মানে আমি কতটুকু লোড নিতে পারবো? খুব স্বাভাবিক। তখন আমার যেভাবে ফোন করা হলো, যেভাবে টর্চারটা, আমাকে ব্রেন টর্চারটা দেওয়া হলো, এটা কতটুকু মানে আমি জানি না। মানে ভালো থাকুক সবাই যারা আমার সাথে এরকম মানে এই টর্চারটা আসলে দিতে চেয়েছে। দোয়া তাদের জন্য, তাদের আসলে তারা মানুষ হোক আর কি, মনুষ্যত্বটা হোক। যখন তোমার উত্থানটা শুরু হলো সিনেমায়, তোমার একদিকে ওই সময়টা আমি যতটুকু বুঝি যে মাহি কাজ করছিল জাজ মাল্টিমিডিয়ায়, ঠিক তোমার এন্ট্রি হচ্ছে ঠিক সেই সময় জাজ মাল্টিমিডিয়া রক্ত সিনেমায় মালিক আফসারির ডিরেক্টর। আমি মালিক আফসারির একটা ছোট্ট ইন্টারভিউ দেখেছিলাম। কেন সে কলকাতা থেকে চলে এলো? কারণ সে নায়িকার সাথে সে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল, এবং যে কোনো কারণে প্রডিউসার এটা পছন্দ করেনি। সেই প্রডিউসার আবার তোমার খুব ভালো বন্ধু। মালিক আফসারের ছবিটা একটু দেখাই দিন সবাইকে। আচ্ছা, তাতে আমাদের কি সমস্যা? না, বলছি আমরা কথা বলছিলাম। আমি নতুন জানলাম আজকে। না না, আসলে কি এরকম কিছু ঘটেছিল কিনা? সেরকম সবাই আমার মুরব্বী মানুষ, মানে ওনাকে দেখলে লাইক
আমি উনি মাথা নিচু হয়ে যায় আমার মানে সম্মান তো না তার চোখে উনি কিন্তু সেটাই তাকে বলেছে কখনো তোমাকে কথা সে বলতে খুবই পারিনি। করে, তুমি তাকে ওস্তাদ মানো, তাকে খুব Definitely. সম্মান করো, কিন্তু প্রযোজক সেটাকে ভুল ভাবে নিয়েছিল এবং রাগান্বিত। প্রযোজকও আমার অনেক গুরুজন, অনেক বড় মানুষ। তোমার ভালো So, বন্ধু। আমার মনে হয় আমার এই চেয়ারটাতে এই কোশ্চেনটার জন্য ওনাকে দরকার ছিল, আমাকে কিন্তু না। তোমার ভালো So, বন্ধু যেটা আমি সে। জানি না সেটা আমি কি করে বলবো? না তোমার ভালো বন্ধু তা আপনি সে। আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে কেন মালিক আফসার চলে এলো, তুমি আমি কতটুকু আসছি জানো? সেকেন্ড কিন্তু কোশ্চেনে একটা আসছি। উদ্ভট জিনিস না হলো, না আমি আমাকে যেটা এটা জানি না আফসারি সেটা ভাইয়ের হ্যাঁ। বক্তব্য ছিল, আমার না, আফসারি ভাই বলেছিলেন Okay. যে আমি এই কারণে আমাকে প্রযোজক পছন্দ করেননি। আমি তোমাকে জিজ্ঞেস করছি কারণ আড্ডা মারছিল? বলছে যে আমাকে যতটুকু মনে পড়ে কি বলেছে আড্ডা? যে তার সাথে আড্ডা পরের দিন মারার শুটিং তো ছিল, কোনো subject-ই নাই। আগের দিন আমি তার সাথে কথা বলছিলাম, বলল ওস্তাদ কালকে কি সিকোয়েন্স হবে, এরকম একটা কি বিষয়, সেটা আবার প্রোডাকশনের কেউ না কেউ প্রযোজককে জানিয়েছিল। আচ্ছা। প্রযোজক তার উপরে মানে ইয়ে ছিল, এবং উনি যে ধরনের অ্যাটিটিউড দেখলেন তারপরে মালিক আফসার ছবিটা ছেড়ে স্যার, চলে আমি জানি এসেছেন। না তাহলে। আচ্ছা তুমি কি জানো উনি কেন চলে এসেছিলেন? ওনার সাথে প্রোডাকশনে হচ্ছিল না সামহাও, মানে উনি এক প্যাটার্নের, আমাদের প্রোডাকশন ডিজাইন অন্য প্যাটার্নের। সো দুজনের সাথে দুজন মানে হয় না যে ঘটনাটা ঘটে না আর কি, ওনাদের সমস্যা একদমই। সো এইটার মধ্যে আমি কোত্থেকে? জাজ মাল্টিমিডিয়ায় তুমি যখন ইন করলে ঠিক সেই সময়টা মাহিয়া মাহির সাথে তোমাদের সম্পর্কটা কি কিরকম ছিল? তোমাদের কথাবার্তা হতো নাকি না খুব ভাব বাচ্চা কথাবার্তা হতো? না না, আমার সাথে সবাই নর্মাল, ঠিক। খুব ভালো বন্ধুত্ব ছিল? সবার। কখনো কি কেউ কাউকে তোমার প্রতিদ্বন্দ্বী মনে করেছিলে? প্রতিদিন তো থাকতে হবে, নাহলে কাজ কিভাবে করবো? আপনি সবাইকে নিয়ে আসেন, সবাইকে নিয়ে গলা ছেড়ে হয়তো যে গলা ধরে আসো আড্ডা মারি, এরকম রিলেশন। কেউ কেউ মনে করে যে পরি যখন জাজ মাল্টিমিডিয়ায় ঢুকলো, মাহির তখন থেকে বিদায় ঘন্টা বাজা শুরু হলো। আসলে কি এটা ঠিক? মানে আপনি কত দিন আগে থেকে কাজ করে না? আচ্ছা, একটা প্রোডাকশন হাউস থেকে কত মানুষই তো কাজ করবে, মানে আমার শত্রু বানাচ্ছেন কেন আমার? না না সত্য না, আমি তোমাকে জিজ্ঞেস করছি যে আদৌ এরকম কিছু না, তোমার না, না, কখনো না, সেরকম কেন? মনে হয়েছে কিনা? No, তখন তো আরো 4টা-5টা প্রোডাকশন চলতেছিল, তাহলে আমার সাথে কেন পরে কত মানে আর কোনো কাজ হয় নাই? আমি এত কিছু বুঝি না, আমি বললাম না অনেক ক্রিটিক্যাল না, আমি এত পলিটিক্স বুঝি না। আমাকে একজন লোক কাজে ডাকলো, আমার যদি ঠিকঠাক মতো পছন্দ হয়, স্ক্রিপ্ট অ্যান্ড ক্যারেক্টার অ্যান্ড সব কিছু ব্যাটে বলে মিলে যায়, টাকা পয়সা জিনিসগুলো মিলে যায়, তো আমি সিনেমা করে দিই। That's it. তুমি অনেক কস্টলি আর্টিস্ট। হ্যাঁ, এখন আমি ঠিকঠাক মতো রেমুনারেশনটা নিতে পারি, আগে পারতাম না। কারোর কাছে এরকম আছে যে টাকা বাকি আছে? প্রচুর মানুষের কাছে টাকা পাই। Shit. তোমার টাকা অন্তত কেউ মেরে দেওয়ার চিন্তা করে না? না না, আমাকে টাকাই দেয় না, উল্টো আমার থেকে টাকা নিয়ে যায়। তোমার আসলে বুবলির বোনের সাথে সমস্যাটা না বুবলির সাথে তোমার সমস্যাটা হয়েছে? বোনকে? বুবলির ও আচ্ছা, বুবলির বোন মিমি। আপনি এত সুইচ করেন কোশ্চেনে, আমি ধরতে আমার টাইম লাগতেছে। না, আমার কারোর সাথে সমস্যা নাই ভাইয়া। আমি একটা কথা বলি, ওনার বোনকে তো আমি চিনতাম না, মানে দেখেন কত সিঙ্গার আছেন, এখন আমি একটা ভালো গান টান করে আমি তুমি আমাকে কেন চেনো না, তো ওই কথা বললে তো আবার অন্য রাগ হচ্ছে এখানে। আমি আসলে অনেকে চিনতাম না। ওনার বোন যখন একটা বাজে ধরনের স্ট্যাটাস দিয়ে ফেলতেছে, সো ওইটা নিয়ে আমার হয় না, আবার আমাদের লোকজন আবার এটা আমাকে দেখাচ্ছে, সেটা তো অনেক স্যাড। মানে যার সাথে আমার কথা হচ্ছে তারই বলা উচিত। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বাবু ভাই আপনার সাথে আমার অনেক খাতির মনে করেন, হ্যাঁ, এখন কোনো একটা জিনিস নিয়ে ক্লাস হবে না, হতেই পারে, মনোমালিন্য হতে পারে, কথাবার্তা, তো আপনার সাথে আমি বুঝবো, আপনি আমাকে ডাকবেন যে আসলে তো পরি ঘটনাটা কি হয়েছে, আমরা একটু বসি সর্ট আউট করি, তা না করে আপনার ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে আমার গলা টিপে ধরবেন। তুমি এটা একাই হয়? ব্যাটিং করলা। কি করব, আমার তো আর কেউ নাই। আমার কাছে যেটা হচ্ছে সত্যি। কেউ ধারণা করছে বা Truth, আমার বুবলি কাছে ঘরানার সত্যিটা লোকজনরা আছে। ধারণা করেছে যে তখন অপু বিশ্বাস তোমাকে সাপোর্ট করছে। অপুদের সাথে তো আমার ওরকম আড্ডাবাজির খাতির নাই কোনো, হ্যাঁ অপুদি কি রান্না করছিস আজ রেখে দিয়েছি, মানে ওই ধরনের রিলেশনও নাই। খুবই মানে অপুদিকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি খুব, এটা সত্যি, কিন্তু উনি আমাকে কতটুকু পছন্দ করে এটা আমি বুঝতে পারি না মাঝে মাঝে। কিন্তু বুবলির সাথে তোমার অন্য কোনো কিছু নিয়ে ইচ্ছা? না, আমার তো তাকে দেখেন, আমি তো শুরুতেই যেদিন ওনাদের সিনেমাটা প্রথম রিলিজ হয় তখন থেকে তো আমি ওনাকে কাজ, আমি যে কেউ মানে নতুন আসলে আমার খুব অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে, তাকে সুন্দর করে ওয়েলকাম করতে ইচ্ছা করে, মানে আসুক অনেক লোক। আপনি যদি বলেন এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে 5 জন নায়িকার নাম বলো, আসলে কি আমি বলতে পারবো? আমি অনেক চিন্তাভাবনা করে বলতে হবে। সো নাই তো, এটা কেমন না, মানে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কোনো মানুষজন কেন ওরকম ধুমায় কাজ করতেছে না? সো যারা আসতেছে তাদের মধ্যেই যদি কয়েকজন মানুষ এসে হাতে গোনা, তার মধ্যে যদি ঝামেলা হয়, তাহলে কি মানুষজন কি শিখতেছে, কি দেখতেছে বলেন? ওই সময় না একটা আলোচনা উঠেছিল যে বেসিক্যালি রায়হান রাফিকে নিয়েই, রায়হান রাফির কাজ নিয়ে তোমার সাথে বুবলির এক ধরনের বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে, যে কারণে তুমি বা বুবলি বলার চেষ্টা করেছে বা বুবলির লোকজন, আমি বলছি
সামাজিক রাফি ভাই কোত্থেকে আসলো? আমি গোলায় যাচ্ছি ভাইয়া, আমি গসিপ করতে পারি না না সেরকম একটা তুমি গসিপ করছো না। আমার যে চলচ্চিত্র তো এক ধরনের পলিটিক্স, এই ইন্ডাস্ট্রিতে তো পলিটিক্স আছে, পলিটিক্সের মধ্যে নাই। তুমি পলিটিক্সের শিকার হয়েছো? হতে পারি, আমি জানি না ওটাও। হ্যাঁ, কেউ এসে আমাকে বললো আপু জানেন এই কি হয়েছে, মানে ওরে আগে আমি যে আমার জীবন থেকে বের করি, তুই আমাকে বলবি না কি হয়েছে। কান কথা শুনতে পছন্দ করো না, নেগেটিভিটি আমার ভালো লাগে দ্যাটস না। গুড। মানে ওটা নিয়ে আমি টেনশন করবো যে আল্লাহ মানুষটাকে এত পছন্দ করি, ওই মানুষটা আমার পিছনে এরকম করছে, মানে এই কষ্টে আমি নিতে পারবো না। তো আমি মানে এত নেগেটিভ। তার মানে রাহেন রাফির কোনো কাজ দিয়ে তোমাদের সাথে কোনো সমস্যাটা ছিল না, ছিল মিমির সাথেই কোনো একটা বিষয়ে সমস্যা? না না, বাবুর হচ্ছে ভিডিও টিডিও নিয়ে হ্যাঁ আমি আসছিলাম সেরপরে, যে এরপরে যেটা হচ্ছে যে বুবলি যখন মানে কোনো ছবি পোস্ট করতো বা তুমি পোস্ট করতে, একজন আরেকজনটা মনে করতে যেটা কপি। আমি কখনই মনে করতাম না, কারণ আমি দেখতামই না সে কি করে। আমার যেহেতু অ্যাক্টিভ থাকতে হয়, আমার দুটো ফোন, একটা হচ্ছে আমি শুধু আমার কাজগুলো আপলোড করে বা যেটা জানানোর হয় যে কাজগুলো থাকে সেগুলো আমি করে জাস্ট বের হয়ে যাই। ওটার মধ্যে কিন্তু আমার মেসেঞ্জারও নেই, হোয়াটসঅ্যাপও নেই। আমার অন্য একটা ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেঞ্জার, যেটাতে হয় না মানুষের কারোর সাথে আপনি যোগাযোগ করলেন, কে ফোন দিল, ওরকে আমার ফোনটা ব্যাক করতে হবে। সো আমি আমার টাইম মতো আসলে যোগাযোগটা করতে পারি। আই এম সরি এই জন্য সবাইকে, যে আমাকে সবসময় ফোনে পান না বা সবাই এভাবে যোগাযোগও করতে পারেন না। কিন্তু সেই কাজের জন্য আমার একজন মানুষ আছে যে আমার ম্যানেজার, উনি সব প্রফেশনালি ডিল করেন, সব প্রফেশনাল কাজগুলো উনি আসলে ওনার সাথেই কথা বলতে হয়। সো সম্পর্কের খাতিরে আমি আসলে কোনো কাজ, মা এটা করে দাও, বোন এটা করে দাও, ওখানে আমি আসলে নেই। আমার এখন প্রফেশনটাকে অনেক স্ট্রংলি আমি দেখি, এবং আমার নিজের ব্যক্তিগত লাইফে আমার একটা বাউন্ডারি করেছি ভালো থাকার জন্য, যে আমি কতটুকু মানুষকে এন্ট্রি দেব কথা বলার জন্য আমার লাইফে। এবং হয় না অনেকে এসে আমার বাচ্চা নিয়ে কমেন্ট করে ফেললো, হ্যাঁ মানে নানা রকমভাবে কথা বলে না, যে তোমার বাচ্চা ঘুমায় না কেন, তোমার বাচ্চা খায় না কেন, তোমার বাচ্চা বেশি খায় কেন, তোমার বাচ্চা বেশি খেলে কেন, নানা রকমভাবে মানুষকে কিন্তু আপনি মেন্টাল চর্চা দিয়ে ফেলবেন। সো আমি তো একা, আমি যেইভাবে আমার বাচ্চাদেরকে সামলাই সেটা তো আমার জানিটা শুধু আমি জানি। সো কেউ একজন ওই কথাটা আমি নেব, বা ওই সিম্পল কথাটাই আমার জন্য একটা অনেক অনেক পেইন হয়ে যাবে, যে আমি আসলে কি ফেল করলাম কোথাও, আসলে বাচ্চাটা কেন কাঁদলো। তো এই জিনিস নিয়ে আমি ভাবতে চাই না, আমি আমার মতো করে আমি আমার বাচ্চাদেরকে বড় করতে চাই, ওদেরকে হয় না ভালো মানুষ অন্তত বানাতে চাই, যে এবং ওরা অনেক মানবিক, এতটুকু আমি বলতে পারি, ওরা অনেক মানবিক মানুষ হবে। এত দূর অবধি ওর 2.5 বছর একটার, আর একটা তো 7 মাস, তো দুজনেই অনেক মানবিক। তো আর ভবিষ্যতেও সবাই অনেক দেখতে পারবে, আমি মা হিসেবে এটুক তো আমি করেই যাব, চেষ্টা করে যাব, বাকিটা। তুমি যখন হাসো তখন তুমি যে কোনো বিষয় নিয়ে, খুব সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার সময় তুমি হাসো। হ্যাঁ আমি হাসি, কিন্তু এটা হাসিটাকে আসলে তোমার ভিতর থেকে, নাকি তুমি হাসিটাকে ধারণ করে থাকতে চাও, কিন্তু ভিতরে কি তোমার কোনো কষ্ট থাকে না, নাকি কষ্টটা প্রকাশ করতে চাও না? কষ্ট যেন প্রকাশ না হয় যেন হাসো। মারতে গেলাম, হ্যাঁ মারার পরে ধরো 2-4টা থাপ্পড় দিয়ে ফেলছি, মানে অনেক রাগ জিদ, মনে হচ্ছে মারে ফেলবো ওরে। আমি থাপ্পড় দেওয়ার পর ওর ফেস দেখে আমি হাসে দিই, তারপর আমার ডাক টাক যায়, চল খেতে যাই, এরকম হয়। তোমার কথাটা থেকেই তোমাকে একটা প্রশ্ন করি, বিরতির পরে সে আনসার করবো। তুমি বললো না যে আমার বেঁচে থাকার বাউন্ডারিতে আসলে তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নাও, একদমই, এবং কে কি কতটুকু কি বলতে পারবে সেটাও তুমি নির্ধারণ করে নাও। প্রশ্ন হচ্ছে 5-6 বছর আগে বা এখনো একটা ধারণা আছে আমাদের সমাজে, কি একটি মেয়ে কি একা বাস করতে পারে কিনা, এই সমাজ কি প্রস্তুত হয়েছে কিনা। এখনো কোনো মেয়ে একা যদি বাসা ভাড়া নিতে চায়, তাকে তা বলা হয় যে আপনার মা বাবা কোথায় বা আপনার হাজবেন্ড কোথায়। মানে আমাদের সমাজের ব্যবস্থায় কি সেটার পরিবর্তন এসেছে? তুমি কি মনে করো কতটুকু প্রস্তুত হয়েছে, বা তুমি কি প্রবলেমগুলো ফেস করো কিনা? 5-10 বছরে তো আসলে কেউ একটা জেনারেশন মরে যায় নাই, আবার নতুন কোনো জেনারেশন আসে নাই, যে আপনার গেটের চাবিটা অন্য কারোর কাছে বা আপনার দায়িত্বটা অন্য কারোর কাছে হ্যান্ড ওভার করলেন, তা তো না। আমার মনে হয় জায়গাটা জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ হবে। সো আমরা কি চাই কি না চাই হুট করেই আসলে আগের জেনারেশনকে বোঝানো সম্ভব না। হয়তো কিছুটা ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, কিন্তু অতটা না। বাধা তো আছে, অনেক বাধা। তো যে শুধু বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে না, তুমি কোথাও যাচ্ছ রাতে, বা তোমার সাথে মানে তুমি একা আছো, গাড়িতে থাকলে যেরকম সামাজিক নিরাপত্তা বোধ করা, আবার সাথে একজন থাকলে যতটুকু একটু সাহস থাকে, তুমি এরকম সমস্যা, তুমি যখন ঘটা করে রান্না করো, তারপরে সেই খাবার যখন নিজে খাও,
আর যখন বাসা রান্না করে লোকের খাবার খাও, কোনটাকে বেশি স্বাদ মনে হয়? স্বাদ তো স্বাদই, মানে ধরেন আমার নিজের রান্নাটা রান্নায় কি different। তুমি সন্তুষ্ট? হ্যাঁ ডেফিনেটলি আমি অনেক ভালো রান্না করি। তাই সব ধরনের রান্না করতে পারো? হ্যাঁ, আমার বাসায় যিনি রান্না করেন উনি আমার রান্নাটা আসলে দেখে এবং অনেক প্রশংসা করে যে আপু আপনি তো রান্না করে দেন না, আমি এটা ভালো পারবো না আপনার মতো। সর্বশেষ হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি বেশ ভাইরাল হলো, দেখলাম কোনো একটি অনুষ্ঠানে কোনো একটি পাঁচতারা হোটেলে শাকিব খানের সাথে তোমাকে, এবং তুমি সেদিন বেশ ওয়েস্টার্ন একটা ড্রেস পরা ছিল, Okay. বেশ সুন্দর লাগছিল তোমাকে দেখতে। হঠাৎ তুমি ইমোশনাল হয়ে পড়েছিলে এবং শাকিব, তুমি কান্না করছিলে। সাধারণত তোমাকে কাঁদতে মানুষ খুব কম দেখে, No, 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 no. এবং কাঁদতে দেখে শাকিব এক পর্যায়ে তো উঠে এসে তোমাকে, না আমার একটু বলতে দেন। ওরকম আচ্ছা বলো তো কি জিনিসটাই না। বিষয়টা কি? না ছবিটা এডিটেড হতে পারে। না, সন্ধ্যাবেলা আমাদের শ্যুটটা হওয়ার কথা ছিল, শ্যুটটা এখন আসে নাই। কিসের জন্য আসলে মানে শ্যুটটা কেন দেখা হচ্ছিল ওই ব্যাপারটাই তো এখন আসে নাই। বাট আমি তো ওখানে ক্যাপশনে লিখিয়ে দিয়েছিলাম যে এই পারপাসে এই আসলে এই শ্যুটটা বিহাইন্ড দ্য সিন। আর বলছে অনেক লেট হয়ে গেছে, বাবুর একাদূর চাই, মানে আসতো না। সো বিদায়ের সময় ছিল ওটা, ওটা না যে এন্ট্রির সময় আমরা হাগ করেছি। সো ওটা বাই বলার জন্য যে যাই, অনেক লেট হয়ে গেছে, এটা কিন্তু বাচ্চারা একা একা কাঁদতেছে। আমি বাচ্চাদেরকে রেখে গেছিলাম, তো আমার খুব টেনশন হয়, কারণ একবার একটা অ্যাক্সিডেন্ট হলো বাচ্চাকে রেখে যেয়ে। তো আমার মনে হয়েছে যে দেড় আড়াই ঘন্টার মতো, মানে 2-2.5 ঘন্টার মতো দেরি হচ্ছিল শ্যুটটা স্টার্ট হতে। তো তারপরে শেষ করলাম, শেষ করে এসে সবাইকে বিদায় টিদায়, একটা সেটের মধ্যে হুট করে আপনি শেষ হলেই চলে যেতে পারবেন না। তো এখানেও তো আমি শেষ করে চলে যেতে পারবো বলেন? 5-10 মিনিট টাইম দিতে হবে সবাইকে, হয় না বাই বাই বলতে গেলে। তো এরকম হয় যে আমার খুব কষ্ট ছিল বাসা আসবো। তো ওই সময় আমি বলছি ধুর আর পারতেছি না, আমি যাই, মানে থাকো। তো ওই স্টাইলে আসলে হাঁকটা ছিল না, ওটা ওই একটাই ফুটেজ ছিল। আর উনি যে এডিট করেছেন উনি ওই শটটাই রেখে দিয়েছেন, ওনার মনে হচ্ছিল যে ভালো, এবং আমার মনে হচ্ছিল যে সুন্দর একটা। হ্যাঁ, মোমেন্টটা সুন্দর, কিন্তু দুইটা বিষয় এসেছিল। একটা হচ্ছে যে পরী কাঁদছে, পরীকে কাঁদতে খুব কম দেখেছে মানুষ, কাঁদছি না, লাইক মানে মনে হচ্ছে যে লাইক দিস। হ্যাঁ, সেটা একটা। আরেকটা খুব ইন্টারেস্টিং, কেউ করেছে যে বুবলির জন্মদিনের দিনে পরী Sorry, একটা আমি না বড় এভাবে বড় ভাবতেই একটা, মানে পারি না। এইটা ভাই, একটা আমি এসেছে, ভাবতে তোমাকে আমি দেখাতে পারি, আমার মনে হয় যে like মানে I'm এসেছে dying. এটা। হ্যাঁ, যে আরেকটা নতুন সারপ্রাইজ আসলো না কিনা। না না না, এই ছি, এত এত নেগেটিভ চিন্তা কিভাবে মানুষ করে আমি বুঝি না। আমার খুব অস্থির লাগে, এগুলো চিন্তাই করতে পারি না। মানে মনে হচ্ছে যে আমার তো এখানে অন্য কাজ আছে ভাই, আমার সারা জীবনে কাকে জ্বালাইতে হবে, কাকে খোঁচাইতে হবে, মানে দিস নট লাইফ, মানে আমার জীবন তো এটা হইতেই পারে না। এখন তো সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক হয়ে গেছে। হতে পারে, আমি জানি না, মানে আমি কারণ খুঁজে নিয়ে আমি দেখিও না, আমি জানিও না, আমি কিছু বলতেও চাই না এটা নিয়ে। মানে আমি জাস্ট বলবো বি পজিটিভ, মানে সবাই কেন ওরকম একটার সাথে একটা কেন জুড়ে দেয় আমি বুঝি না। সাকিব কখনো তোমাকে এগুলো নিয়ে কিছু বলে? কেন বলবে, উনি কি ছোট মানুষ? একটা সময় বলেছিল যে যখন ওই যে আমার খুব ব্যাড টাইম গেল, লাইক ডিভোর্স অ্যান্ড বাচ্চা নিয়ে আমি একা সার্ভাইভ করা, সব কিছু মিলে আমি মেন্টালিও তো অনেক ভেঙে পড়েছিলাম, তখন বলেছে তুমি কথা অফ করে দাও। সো এটা অনেক সুন্দর করে কাজ করছিল, মানে হয় না যে আমি যা কিছু হয়ে যাক, আমি অনেক মিথ্যা আমার মানে হয় না চাপানো হচ্ছিল, অনেক নানা ধরনের অভিযোগ দিচ্ছিল। সো ওইগুলো নিয়ে যখন আমি কথা বলতেছি, কারণ আমি দেখছি যে এটা আমি লাল, তুমি কেন নীল বলো, তো আমি তো ভয়েস রাইজ যখন করলাম যে না সব কিছু বলে, যে সব কিছু নিয়ে আসলে তোমার কথা বলা উচিত না, সো একদম অফ করে দাও সব কিছু। তো আমি অফ করলাম, দেখলাম যে না আরাম আছে, কয়দিন চিল্লাবো, চিল্লাও। তুমি নায়ক সাকিবকে দেখেছো, প্রযোজক সাকিবকে দেখেছো, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবসায়ী সাকিব সম্পর্কে তোমার মূল্যায়ন কি? উনি যেটা করেন খুব মন দিয়ে করেন, না হলে এই পর্যন্ত এসে সবাই আমরা এভাবে। তুমি কি আপনি করে বলো? তোমার সাথে তার কি মানে ইন্টারাকশন, কথাবার্তা কি, মানে আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করলাম। না, আমরা শুরু থেকেই তুমিই বলি। হ্যাঁ, তুমিই বলি, সেই জন্যই বলছি। আমি তো ওনাকে সম্মান দিয়েই কথা বলি। হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি আমি ওই ওয়েতেই বলছিলাম যে উনি যেটা করেন খুব মন দিয়েই করেন এবং খুব সিরিয়াসলি ডেডিকেশন নিয়েই করেন, আর যেটা পারেন না উনি সেটা ধার কাছে নাই। তোমার মামলা মোকদ্দমাগুলো অবস্থা কি, শেষ নাকি এখনো সেই চাপ সেই আদালতে? না, আদালত তো একটা খারিজ করে দিল, যে এটা হচ্ছে ওই যে তুমি যেটা করেছিলে। হ্যাঁ, আমি যেটা কি করেছিলাম, তুমি একটা মামলা করেছিলে না? হ্যাঁ ওই একটা মামলা থেকেই তো আসলে এত দূর, মানে এত ষড়যন্ত্র, এত কিছু, আমি কেন জেল খাটলাম 27 দিন, কেন? মানে এখন এটা চলমান আছে এই? হ্যাঁ চলমান। শুধু একটা জিনিস খারিজ হয়েছে, যে আমাকে যে মিথ্যা মামলাটা দিয়েছিল, দেখেন এটাই আমার খুব একটা বড় আফসোস, আমাকে যে অ্যারেস্ট করা হলো
মিথ্যা ব্লেমগুলো করা হলো, এত রং ঢং করে পাবলিসিটি করা হলো, 1 মাস ধরে কিন্তু এটাই চলছিল পুরো মিডিয়াতে। বাট যখন আমার মামলাটা খারিজ হয়ে গেল, যখন বললো যে ও একটা ষড়যন্ত্রের শিকার হলো, এইভাবে যখন মানে মামলাটা খারিজ হয়ে গেল, সেটা কিন্তু কেউ নিয়ে কথা বললো না। কেমন না বলেন? স্বাভাবিক, অদ্ভুত লাগে। মানে আমার বাসায় যে 1 ফোঁটা অ্যালকোহল ছিল না ওই দিন, মানে এটা যে পুরোটাই সাজানো ছিল বা একটা মানুষকে এরকমভাবে চাপে ফেলা, সো আমি কোনো একটা ষড়যন্ত্রের শিকার, সেটা যখন প্রমাণিত হয়ে গেল, সেই প্রমাণিত নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। তাদের বিরুদ্ধে কি তুমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার চিন্তা করেছিলে? আর দেখেন, আমার তো আসলে মামলা মোকদ্দমা আমার কাজ না, কিন্তু আমার সাথে যেটা অন্যায় হয় সেটা নিয়ে আমি কথা বলার জন্য যদি আমাকে আবার উল্টো একটা মামলা খেতে হয়, মিথ্যা মামলা, সেটার জন্য আসলে আবার যে মামলা করব, মানে কি করব বলেন? মানে এটা আসলে কাজ আমাদের, আমরা আর্টিস্ট। নিশ্চয়ই সামনে তোমার সেটার যদি মামলা থাকে সেটা আদালতে বিচারাধীন আছে, আদালত সঠিক চিন্তা করবেন। সুপারস্টার হওয়ার দৌড়ে এখনো তুমি কোন পর্যায়ে আছো? নো, আমি কোনো পর্যায়ে নাই, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, দেখা যাক। থাকে না যে আমার একটা ক্যারেক্টার পেতে হবে, আমি এখনো, কেউ বলে যে আমি একটা অন্ধের চরিত্র করতে চাই। আমার খুব ইচ্ছা আমি সানজিদা লীলা বানসালীর সাথে কাজ করব। আমার খুব ইচ্ছা আমি রবীন্দ্রনাথের কোনো একটা গল্পতে কাজ করব। দেখেন, মানুষের ইচ্ছার তো কোনো শেষ নাই। যখন আপনি কোনো একটা সুন্দর একটা সিনেমা দেখেন, সুন্দর একটা ক্যারেক্টার দেখেন, তখন মনে হয় না, ইস, এটা আমি হলে মনে হয় আমার এরকম একটা ক্যারেক্টার করা উচিত, মানে আমি কেন এটা নাই। সো এই ক্ষুধাটা থেকেই আসলে আমরা ভালো ভালো কাজের সন্ধানটা করি, যে অনেকগুলো স্ক্রিপ্ট আসলেই একটা স্ক্রিপ্টটা কেন বাছি, যে হয়তো একদিন না একদিন কোথাও না কোথাও যে আমার মনে হবে যে, আর আর্টিস্টদের কোনো মানে চাওয়ার আসলে শেষ থাকে না। ওই যে বললাম না, আমি তো চাইলে তো আমি সঞ্জয় লীলা বানসালীর সাথে, যেহেতু আমার খুব পছন্দের ডিরেক্টর, আমার ওনার সাথে কাজ করতে গেলে মনে হয় খুব আরাম লাগবে। আমার কোনো একটা চরিত্রকে নিয়ে আমি খুব এক্সপ্লোর করতে পারবো, ঠিকঠাক মতো প্লে করতে পারবো, আমার মন দিয়ে হয় না ওইভাবে আমি প্রপারলি করার ট্রাই করবো। তো এটাই, আমার তো চাওয়ার আসলে কোনো শেষ নাই, আর্টিস্টদের চাওয়ার কোনো শেষ থাকে না। তোমাকে খুব ছোট ছোট কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি। তুমি বারবার কার দিকে তাকাও এবং কেন তাকাও? বারবার কার দিকে তাকাই? কার দিকে তাকাবো? আমার সাথে লোকজন নেই। তোমার কি কখনো এরকম হয়, একজনকে থাকে না একবার দেখার পরে আবার একবার দেখা, তারপরে একটু দেখার পরে যদি মানে সেটা যে কেউ হতে পারে, একটা আমার ছেলে, আমি একদম ট্রুথ বললাম, মানে ওইভাবে তো আসলে জীবনে কেউ নাই। প্রেমিক যখন ছিল এরকম করে তাকা থাকতাম, ভালো লাগতো। তো এখন তো ওই মানুষটা নাই আমার জীবনে, যে মানুষটা ইম্পর্টেন্ট ওই মানুষটার দিকেই আমি তাকিয়ে থাকবো। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার জীবনে অনেকগুলো কাজ দেখেছি মানে পর্দার বাইরে। ধরো তুমি একটা বার্থডে পালন করছো, সারা শহরে আলোচনা হয়। ধরো তুমি কোনো কিছু একটা করছো, সেটা যেভাবে খুব নিখুঁতভাবে আয়োজনের চেষ্টা, খুব জৌলুসপূর্ণ থাকে, খুব জাঁকজমক থাকে, এটা করো কেন? মানে শুধু মনের আনন্দের জন্য? আনন্দের জন্য, হ্যাঁ। আমি এই জীবনে আসলাম একদিন, আমি ঘটা করে পালন করব না, উৎসব করব না? আমার অ্যাবিলিটি থাকলে আমি ডেফিনেটলি করব, কেন করব না? আচ্ছা, এখন যে জীবনটা তুমি পার করছো, কখনো সাদামাটা, কখনো আলোকিত, কখনো ঝকপকে, আবার কখনো হয়তো বা চলে যাচ্ছ গ্রামে, কিছুদিন থাকছো, এটাই কি সবচেয়ে তোমার এখন পর্যন্ত জীবনের বেস্ট টাইম নাকি না? এখন অব্দি জীবনযাপনের মধ্যে তো এটা ডেফিনেটলি বেস্ট টাইম, কারণ মানে আমার 2 বাচ্চা, 2টা এঞ্জেলকে নিয়ে ওদের সাথে থাকতে না আপনি এমনি নেগেটিভিটি ভুলে যাবেন জীবনের। বিশ্বাস করেন, ওরা যে আদর, ওদের সাথে থাকলে আপনি অন্য কোনো কিছু চিন্তাই করতে পারবেন না। তুমি কি এমনি ধরো যে অভিনয়ের পাশাপাশি এই ঘরের কাজে বসে তোমার গান গাওয়া বা অনেক সময় রিল করার জন্য নিজে নিজে নাচা বা এই ধরনের কিছু বাসায় করো? হ্যাঁ, প্রচুর মিউজিক ছেড়ে একা একা নাচি। সেগুলো কি তুমি পরে আস্তে আস্তে এগুলোকে পাবলিশ করবা নাকি না? না, এটা একা নিজের জন্য করি, কিন্তু এটা রেকর্ড করে রাখো। ওইটা রেকর্ডিং তো তাহলে অন্য জিনিস হবে আবার, মানে না, রেকর্ড মানে নিজেরটা থাকে না। না, আমি নিজে কখন আমার ফোনটা নিয়ে যখন অনেকে ঘাটাঘাটি করলো, তখন নিজের কি মানে অনেক কিছু আবিষ্কার করা হয় না, কিন্তু কারণ আমি আমার সময়টাকে এনজয় করি। সো এটা ধরে রাখার মতো আসলে আগে থেকে আমার প্ল্যান করতে হয় যে এই জিনিস আমি ক্যাপচার করতে চাই, কিন্তু এখন এটা মানে অনেক সুন্দর কিছু দেখে ফেললাম, ওই সাথে সাথে ফোনটা বের করে ছবিটা তোলা হয় না আমার। সাম্প্রতিক সময়ে পরে তুমি মানে সিনেমার বাইরে ওটিটিতে অনেক কাজ করছো এবং বেশ ভালো ব্যস্ত সময় পার করছো। ওটিটিতে কাজ করতে গিয়ে তোমার কি মনে হচ্ছে, তুমি কি মানে সিনেমার চাইতে ওটিটি অনেক বেশি তোমাকে ভালো সুযোগ দিচ্ছে? আমি ওটিটিতে 2টো কাজ করলাম, একটা ছিল সিরিজ, একটা ছিল হচ্ছে শর্ট ফিল্ম। দারুণ কাজটা, আসলে প্রপারলি করতে পারাটাই আসলে বড় ব্যাপার।
আমার কাছে এখন পর্দার দেখেন আমাদের সিনেমার জিনিসপত্র আসলে এখন চলে আসতেছে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে। সো ওখানে মানুষ সিনেমায় দেখতেছে, বড় স্ক্রিন মানে টিভিতেই দেখতেছে, ফোনে দেখতেছে। সো এখন ওই পর্দাটা আসলে ভাগাভাগি নাই, কিন্তু বড় পর্দার যে মজাটা সেটা আসলে বড় পর্দাতে রয়ে যাবে আজীবন। আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা হোক না হোক, আমাদের সিনেমা চলুক বা না চলুক, একটা প্রশ্ন আছে যে আমাদের শিল্পী সমিতির শিল্পীর সংখ্যা হচ্ছে হাসছে কেন? হ্যাঁ, এখানে আমি দেখেছি আমাদের শাকিব খান থেকে শুরু করে সবাই নির্বাচন করেছে, বিশেষ করে যারা তারকা। তুমি দেখো, আপনি আমাকে বলেন না যে তুমি হ্যাঁ, কি নির্বাচন করবা কিনা, প্লিজ। তুমি কেন এইখানে তুমি এখনো নাম লিখাইলে না কেন? এটা আমার নিজেরও জানা আছে। আমি কোনো পলিটিক্সের মধ্যেই নাই, আমি সবসময় ভালোর দিকে থাকি ভাই। আমি বুঝি না, মানে নিজেদের মধ্যে শত্রুতা হয়, নিজেদের মধ্যে মনোমালিন্য হয়, আমি এই জিনিসই করব না জীবনে। মানে শিল্পীদের কাজ হচ্ছে যাও অ্যাক্টিংটা ঠিকমতো করো, আমার এইটার মধ্যে আমি এটাকে ফোকাস করতে চাই। আর বাকি যেগুলো আছে, আমি তো অনেক ছোট মানুষ, যে বড় বড় লোকজন আসছে, বড় বড় মাথা আসছে, তারা করুক, আমার এত ছোট মাথা এত কিছু ধরবে না। তোমার পরেও যারা শুরু করেছে তারাও তো নানাভাবে নির্বাচনের সাথে সংযুক্ত হয়। মানে তোমার কাছে কি মনে হয় এই সময়টাকে খুব, আমি যদি এই ধরনের নির্বাচন করি, অনেকটা ঝেড়ে ফেলে দিব, মানে কেউ কথাই বলতে পারবে না আমার সামনে। মানে 10 জনের কথা নিয়ে আমি একটা জিনিস আমি করতে পারবো না, আমার যেটা মনে হবে এটা করবো, এটাই করবো। এই পলিটিক্স কে গিলবে? কেউ গিলবে সেটাই। পরি, তুমি নিজের সম্পর্কে একটু মূল্যায়ন করো তো। আমি অনেক সহজ সরল, ভালো মানুষ, একটু বোকাসি, কিন্তু আমি অনেক পরিশ্রমিক, আমি অনেক ফ্যামিলিয়ার পার্সন, এবং আমি অনেক ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস শব্দটাই শুনতে চাচ্ছিলাম। তুমি রেগে গেলে অনেক রেগে যাও। হ্যাঁ, ম্যাচড আপ করে ফেলি সব। এই রাগ তোমার ক্ষতি করে না? করে, ডেফিনেটলি। রাগ তো আসলে ভালো জিনিস না। তাহলে এটা তুমি জানো। হ্যাঁ, তারপরে যখন জেনে রাগটা বুঝে উঠে কোনো তখন কিছু কি মনে করতে করো পারবো না? বলেন? আমি পারি না, আমার কন্ট্রোলটা এখন অনেক কন্ট্রোল করি আমি। অবশ্য এখন কন্ট্রোল করার কিছু নাই, কারণ এখন রাগ হওয়ার মতো কোনো কেউ নাই। থিংগুলো আমার জীবনে ঘটে না। আমার কখন মানে এখন সারাদিনও আমার একটু খুঁজেও কাউকে একটু বকা দেওয়ার মানুষ পাই না, মানে কেউ কোনো ভুলভাল করে না আমার সাথে, মানে না, রিল্যাক্স জীবন। পরে তোমার নিজের কাছ থেকে আমরা তোমার মূল্যায়ন শুনলাম, তবে নিশ্চয়ই তোমার নিজের সম্পর্কে তুমি যে মূল্যায়নগুলো করেছো, তোমার ভক্ত, তোমার অনুসারীরা, তোমার ফলোয়াররা নিশ্চয়ই সেগুলো তারা শুনেছে, নিশ্চয়ই তারা প্রত্যাশা করবে। আমিও প্রত্যাশা করব তোমার নিজের সম্পর্কে তুমি শেষের যে শব্দটি বলেছো, তুমি খুব ডেঞ্জারাস, তুমি খুব রাগী, এটি নিশ্চয়ই পরিহার করবে। হ্যাঁ, আমি খুব ট্রাই করছি। আমরাও আশা করি তুমি সেটা পারবে। দর্শক, আর এরই সাথে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার আগামী কোনো এক অনুষ্ঠানে।